আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। মেলটি পাঠিয়েছি মিরাজ। প্রথমবারের মতো লিখলাম। ঘটনাটি ঘটে আমাদের গ্রামের একজন জেলের সাথে, যার নাম রহমত মিয়া। রহমত মিয়া অনেকদিন ধরে মাছ ধরে নদীতে, খালে, বিলে। মাছ যারা ধরে তাদের সবারই কোনো না কোনো ভৌতিক ঘটনা আছে। রহমত মিয়ারও আছে, কিন্তু এগুলো শুধু অন্যের কাছে বলার জন্য। রহমত মিয়া জীবনে কোনোদিন ভয় পাননি এবং ভয় পাওয়ার সম্ভাবনাও ছিল কম। এই তো সেবার হিন্দু পাড়ায় শ্মশানের পাশের নদীতে মাছ ধরতে যেয়ে লক্ষিন্দর এতবার টাকার পরেও তার দিকে ফিরে না তাকিয়ে দিব্যি মাছ ধরে বাড়ি ফিরেছেন সে। লক্ষিন্দর রহমান মিয়ার বন্ধু লোক ছিল, যে কিনা গত বছর ওই শ্মশানে পোড়ানো হয়েছিল। এমন ছিটেফোঁটা অনেক ঘটনাই রহমত মিয়ার জীবনে ঘটেছে, কিন্তু কোনোদিন ভয় তো দূরে থাক, তার বুকটা পর্যন্ত কাঁপেনি। কটকার খালের কথা অনেক শুনেছে রহমত মিয়া। সেখানে নাকি বড় মাছ পাওয়া যায়, তবে দিনের বেলার চেয়ে নাকি রাতে গেলে নিরিবিলি পরিবেশে ভালো মাছ পাওয়া যায়, অর্থাৎ বেশি মাছ পাওয়া যায়। কিন্তু ওই খালের বেশ দুর্নামও আছে। আজ পর্যন্ত নাকি ওই খালে কেউ রাতে মাছ ধরতে গেলে আর ফিরে আসেনি। কিন্তু রহমত মিয়া এতে কিছুই যায় আসে না, সে এসব তার কাছে শুধুই গল্প। তবু তার বউ যখন শুনল রহমত মিয়া ওই খালে মাছ ধরতে যাবে বলে ঠিক করেছে, সে বাদ সাধল। তাকে যখন কিছুতেই বোঝাতে পারল না রহমত মিয়া, তখন সে বলল, ঠিক আছে, আমি সাথে কাউকে নিয়ে যাব, একা যাব না। কিন্তু এই তল্লাটে এমন কেউ যে নেই যে কটকার খালে তার সাথে মাছ ধরতে যাওয়ার মতো, সেটা রহমত মিয়া একটু পরেই টের পেল। যাকেই সে বলে কটকার খালে মাছ ধরতে যাবার কথা, সেই দৌড়ে পালায়। জিদ চেপে যায় রহমত মিয়ার, সিদ্ধান্ত নেয় সে একাই মাছ ধরতে যাবে রাতে। তো বউকে কিছু না জানিয়ে জাল আর বৈঠা নিয়ে রাত আনুমানিক 10টার দিকে বের হয় ঘর থেকে। ততক্ষণে সারা গ্রাম ঘুমে বিভোর। চারিদিকে কি নিদারুণ নিস্তব্ধতা। তার মাঝে একা একা রহমত মিয়া হেঁটে চলে নদীর দিকে। একটু বুক কাঁপে না তার। নদীর পাড়ে পৌঁছে নিঃশব্দে নৌকায় উঠে বৈঠা বাওয়া শুরু করে সে। গন্তব্য কটকার খাল। সামনে দিয়ে কিছুক্ষণ বেয়ে যাওয়ার পর নদীর ডানে ও বামে দুদিকে দুটো বাঁক নিয়েছে। বামে গেলে কটকার খাল আর ডানে গেলে বউবাজার। বামে এক কটকার খাল ছাড়া আর কিছুই না থাকায় ওইদিকে লোকজনের যাতায়াত ছিল বেশ কম। বাঁকের প্রায় কাছে চলে এসেছে রহমত মিয়া। এমন সময় হঠাৎ দেখলো আতশবাজির মতো বউবাজার থেকে একটা নৌকা সোজা কটকার খালের দিকে যাচ্ছে। সে একটু অবাক হলো, এত রাতে আবার কে ওপাশ থেকে নৌকা করে যায়। জোরে হাঁক ছাড়লেন রহমত মিয়া, ওই মাঝি, কই যাও? ওপাশ থেকে ভাঙা গলায় মাঝির নির্লিপ্ত একটা উত্তর রহমত মিয়ার কানে পৌঁছায়, মাছ ধরাইতে কটকার খালে যাই। উত্তর শুনে মনে মনে খুশি হয় রহমত মিয়া, যাকে একজন সঙ্গী তবু পাওয়া গেল। আবারও হাঁক ছাড়ে রহমত মিয়া, চলো এক লগে যাই। কিন্তু রহমত মিয়ার ডাকে থামে না মাঝি, নিঃশব্দে বৈঠা বেয়ে যায়। কিন্তু বোকা রহমত মিয়া একবারও ভাবে না পানির শব্দ ছাড়া নিঃশব্দে বৈঠা বাওয়া কি সম্ভব। বাঘ ঘুরে কটকার খালে পৌঁছায় রহমত মিয়া। অন্ধকারে মাঝির নৌকা খুঁজতেই চোখে পড়ে নৌকা। মাঝির দিকে তাকালে সে দেখতে পায় শুধু সাদা চাদর, যা দিয়ে এই গরমের মধ্যেও কেন মাঝি মাথা জড়ায় রেখেছে সেটা একদমই বোধগম্য হয় না রহমত মিয়ার। আর কোনো কথা না বলে জাল বের করে খালের মধ্যে ফেলে সে। খালের নিস্তব্ধতার মাঝে শুধু রহমত মিয়ার জাল টানার শব্দ শোনা যায়। ওদিকে মাঝি যে ঠায় বসে আছে রহমত মিয়ার দিকে কটকট চোখে তাকিয়ে, তা খেয়ালই করে না সে। 2 বার জাল উঠানোর পরের বার জাল জোরে টান অনুভব করে রহমত মিয়া। কোনো বড় মাছ ধরা পড়ল ভেবে সে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু এমন কি বড় মাছ যে টেনে একদম উঠাতেই পারছে না। মাঝিকে ডাকার জন্য পেছনে তাকাতে গিয়ে দেখে মাঝি ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। একটু খটকা লাগে রহমত মিয়ার। সে তো মাঝিকে ডাক দেয়নি, তাহলে সে কিভাবে বুঝলো যে রহমত মিয়া এখনই তাকে ডাকবে? অনেক প্রশ্ন মাথায় ঘুরলেও রহমত মিয়া মাঝিকে কিছুই জিজ্ঞেস করে না।
শুধু তাকিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করে। লোকটা পাগল নাকি, মাথায় চাদর দিয়ে ঢেকে রেখেছে কেন? কিন্তু ব্যাপারটা অস্বাভাবিক মনে হয় না রহমত মিয়ার, যেহেতু সে অনেক সাহসী ছিল এবং বড় মাছ জালে বাঁধার কারণে তার পুরো চিন্তা সেদিকেই ছিল। মাঝিকে সে বলে যে হাত লাগাও মাঝি, মনে হয় বড় মাছ। মাঝি রহমত মিয়ার দিকে না তাকিয়ে এক টানে জাল উঠায় নৌকায়। রহমত মিয়ার চোখ বড় বড় হয়ে যায়, সে পারল না আর এত ভারী জিনিস মাঝি একা কিভাবে তুলল। জাল তুলে দিয়ে মাঝি চুপচাপ বসে পড়ে নৌকার পাটাতনের উপর। রহমত মিয়া এতক্ষণে মাঝির দিকে তাকিয়েছিল, এবার জালের দিকে তাকিয়ে আরেক দফা তার চোখ বড় বড় হয়ে যায়। স্পষ্ট দেখা যাচ্ছে জালে মাছের বদলে সাদা কাপড়ে আগাগোড়া মোড়া লাশের মতো একটা বস্তু। এ কি ঝামেলা! রহমত মিয়া ভাবতে থাকে, কেন কেউ আসে না এখানে? লাশটা খুলে দেখার ইচ্ছা হয় তার, আর কিছু না ভেবেই সে লাশের মাথা আন্দাজ করে কাপড় খোলা শুরু করে। খুলেই আবছা আলোয় একটা মুখ দেখতে পায় সে। পাশে কেউ এসে দাঁড়িয়েছে বুঝে সেদিকে তাকায় রহমত মিয়া। মাঝিকে দেখতে পায়, মুখ থেকে চাদর সরিয়ে ফেলেছে মাঝি। রহমত মিয়ার দিকে তাকিয়ে হাসছে মাঝি। রহমত মিয়া একটু রেগে যায়, মাঝির দিকে থেকে চোখ ফিরিয়ে লাশের দিকে তাকায় সে। কিন্তু এ কি, লাশ চোখ মেলল কিভাবে? দুইটা হলুদ চোখ বড় বড় করে তাকিয়ে আছে রহমত মিয়ার দিকে। ভারী রাগ হয় রহমত মিয়ার, সেই সাথে বুকটাও কেন যেন একটু কেঁপে ওঠে। দুইটা হলুদ চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকা লাশটার চেহারা হুবহু দেখতে তার পাশে দাঁড়িয়ে থাকা মাঝির মতো। জোরে সোরে শব্দ করে হাসতে থাকে দুইজন একই চেহারার মানুষ, এবং এদের কাছ থেকে পালানোর জোর চেষ্টা করে রহমত মিয়া, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তার শরীর বেঁধে রেখেছে। জ্ঞান হারায় রহমত মিয়া। সে যখন গ্রামে ফিরে খালে ভেসে, তখন তার একটা চোখ ছিল না। এরপর আর কোনোদিন সে মাছ ধরতেও যায়নি। এই ঘটনাটি আমরা শুনে ফেললাম, এবং ঘটনাটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। যারা ফেসবুকে রয়েছেন তারা সেখানে কমেন্ট করতে পারেন। অনেকেই আমার সাথে এই মুহূর্তে জয়েন করে আছেন, আমি দেখতে পাচ্ছি। আছেন মাহমুদুল হাসান শাকিল, তিনি বলছেন যে ভালোই লাগছে শুনতে। বাবর খান বলছেন ভয়ঙ্কর হলে ভালো লাগে। শুভন মেন্ডিস বলছেন অনেক ভালো লাগছে। আরও অনেকেই জয়েন করে আছেন। আমি সবাইকে বলবো যে আপনারা কিন্তু চাইলেই আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার কাছের কোনো মানুষের সাথে ঘটে গেছে এমন কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনারা সিম্পলি আপনাদের ফেসবুক আইডি থেকে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে, উইচ ইজ www.facebook.com/96.4 SpiceFMBD, এখানে ইনবক্স করে দিতে পারেন। এছাড়া মেল করতে পারেন bhoot964@gmail.com, BHOOT964@gmail.com, এই ঠিকানায়। অনেকে SMS করছেন, SMS করে আপনার মন্তব্যটি করার জন্য আপনি আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন SFM, which is the short form স্পাইস FM, লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে আপনার মন্তব্য, অথবা যদি আপনি এসে সরাসরি আমাদের সাথে আপনার ঘটনা শেয়ার করতে চান তাহলে আপনার নামের পাশাপাশি আপনার জেলা বা জায়গা, স্থান এবং আপনার ফোন নাম্বারটি লিখে 26969 নম্বরে পাঠিয়ে দিলে ভূত নাইট টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। আমাদের এই পুরো শো জুড়েই থাকছে ভয়ঙ্কর কিছু ঘটনা যেগুলো আপনারাই পাঠিয়েছেন, এবং সেখান থেকে আমরা চেষ্টা করেছি যে সব থেকে ভয়ঙ্কর যে ঘটনাগুলো আছে সেগুলো বেছে নেবার জন্য। আমরা আশা করব যে আপনারা বেশি বেশি ঘটনা পাঠাবেন এবং আমাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন কিভাবে আমরা এই ভয়ের স্বাদটা আরও বেশি করে নিতে পারি। আর আমার মনে হয় যে এখন যেহেতু মধ্যরাত এবং এখন ভাদ্র মাস চলছে, সো এই সময়টাতে আসলে আমরা যদি বলি যে ভয়ের স্বাদটা আমরা নিতে চাই তাহলে কিন্তু আমরা খুব সহজেই নিতে পারি। আপনি চাইলে আপনার ফোনের হেডফোন লাগিয়ে আপনার রুমের লাইটগুলো অফ করে যদি আপনি শোনেন, আমি আশা করি আপনি একদমই ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, এবং আমরা এই ঘটনাগুলো শুনে বেশ অনেকটা সচেতনও হয়ে যাব এই সম্পর্ক, যে ভৌতিক অভিজ্ঞতাগুলো আমরা মানুষের জানতে পারবো। অনেকের ক্ষেত্রে হয় যে আমরা ভৌতিক অভিজ্ঞতা আমাদের বাস্তব লাইফে হয়ে যায়, আবার অনেকের হয় না, কিন্তু আমরা কিন্তু সবাই মোটামুটি জানি যে সৃষ্টির প্রথম থেকেই আসলে এই ভৌতিক বিষয়গুলো আছে, রয়েছে এবং থাকবে। আজকে এসেছি আমি ডক্টর আলিফ, এবং শুরুতে জানিয়ে দিতে চাচ্ছি এবং শুরুতেই
বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি সেসব মানুষদের যারা বাংলাদেশ থেকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সবার জন্য দোয়া করতে বলছি। এই আজকে এমন একটা ঘটনা নিয়ে এসেছি, আপনারা জাহিদ ভাই ওনার ঘটনা আগে একবার শুনেছেন, আমার সাথে 2টা ঘটনা তিনি আমাদের এখানে শেয়ার করেছেন, সামনে আরও ঘটনা শেয়ার করবে। উনি ঘটনা শেয়ার করার মতোই একজন মানুষ, এবং সত্যি কথা বলতে যায় তার উপর আমি খুবই আভারী এবং তাকে অনেক ধন্যবাদ জানাই। তিনি আমাদেরকে ঘটনা কষ্ট করে লিখে পাঠিয়ে দেন। এটা আমি খুব নিজের থেকে পার্সোনালি ওনার ঘটনা পড়তে ভালোবাসি। উনি যে আজকে ঘটনাটা শেয়ার করেছেন তা আমি পড়ার পরে আপনাদের সবাইকে বলি, আমি পড়ার পরে কমপক্ষে 10 মিনিট চুপ করে বসেছিলাম যে এরকম জিনিসও হচ্ছে, এরকম জিনিসও হয়। যে ঘটনাটা শেয়ার করবো সেই ঘটনা 2015 সালের জানুয়ারি মাসের রাত, তখন 1টা কি 2টা হবে। জাহিদ ভাই হেলান দিয়ে আতশোয়া অবস্থায় বসে বসে কি জানি চিন্তা করছিল। এমন সময় এক পরিচিত জনের ফোন আসে। উনি বলেন যে ওনার এক আত্মীয়র বাড়িতে সমস্যা হচ্ছে, বেশ সমস্যা, উনি যেন কারণটা খুঁজে বের করে এবং সে কি আসতে পারবে কিনা। তো তিনি বলে যে ঠিক আছে আমি যাব, তো মাগরিবের নামাজের পরে যাব। সেদিন রাতে 1টা 2টার দিকে সময় বলে। তো পরদিন ওই বাড়িতে যায় এবং ওই বাড়িটা হচ্ছে উত্তরার কোন একটা সেক্টরের মসজিদের পাশে। তিনি বুঝতে পারে যদি কোনো সমস্যা থাকে, এবং আমি আগেও বলেছি সে বোঝার মতো একটা মানুষ। সেই বাড়িতে প্রবেশ করার পর তার পুরো শরীর গোলাচ্ছিল এবং বমি আসবে এমন লাগছিল। তো ওই সময় একটা মহিলা আসেন ড্রয়িং রুমে, ওনার নাম তিনি মনে করতে পারছিলেন না। তো ওনার সাথে তার আলাপ আলোচনা শুরু হয়। উনি পরিচয় দেন, উনি কী করেন উনি সব কিছু বলছেন। ডিটেলসে কথা বলার সময় হঠাৎ করে 30 বছর বয়সী একটা পুরুষ ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে এসে সোফার উপর পা তুলে বসে এবং ওই মহিলা যে কথা বলছিল ওই ওনার আচরণে বিরক্ত, ওই লোকটা খুব বিরক্তিকর একটা আচরণ করছিল। তো ওনার আচরণে বিরক্ত হয়ে হঠাৎ করে কথা বলতে যায়, এমন সময় ঠাস করে ওই লোকটার সামনে থাকা টেবিলটা সজোরে একটা লাথি মারে এবং দৌড় দিয়ে চলে যায়। উনি খুব অবাক হয়ে গেল এবং সেই সময় ওই ভদ্রমহিলা আত্মচিৎকার করে ওঠে এবং ভয়ের চাপে উনি জাহিদ ভাইয়ের পা ধরে এসে হাঁপাতে থাকে যে ঘরে থাকা আত্মীয় স্বজনরা ওই ওনার চিৎকার শুনে চলে আসে। বাট ভদ্রমহিলা কান্না শুরু করে দেয় এবং এত কিছুর মাঝে জাহিদ ভাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়ায় থাকে এবং কী বলবে বুঝে উঠতে পারতেছে না। হঠাৎ করে আপনার পায়ের সামনে যদি কেউ আপনার পায়ের সামনে পড়ে বসে এবং কান্না করতে থাকে, আপনি কি করবেন? উনি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে যে এগুলা হইতেছে, দেখেন এগুলা হইতেছে আমাদের সাথে, আমার ছেলেটারে খাইছে, এখন আমাদেরকে খাবে, আমাদের জীবনটা তছনছ হয়ে গেছে ভাই, আমাদেরকেও মেরে ফেলবে। এইভাবে প্রলাপ করছিল এবং সাথে সাথে উনি বেহুশ হয়ে যায়। আর জাহিদ ভাই একদম অপ্রস্তুত, কি করবে, এই মহিলা বেহুশ হয়ে গেছে। তো ওই আত্মীয় স্বজনরা এসে ওই মহিলাটাকে অন্য রুমে নিয়ে যায়। তো তার মামা ওই রুম ভিতর থেকে আসে এবং ভাইরে আরেকটা রুমে নিয়ে যায়, বলে আগাগোড়া সব বলে এবং বলে যে 2-3 মাস আগে ওনারা একবার গ্রামে গিয়েছিল এবং সপরিবারে, সেটা বগুড়াতে। তো কে গিয়েছিল বললো যে উনি ওনার বড় ছেলে, তার স্ত্রী, ওনার বড় ছেলের নাম হচ্ছে সাকিব, ওনার স্ত্রী এবং ওনার মেজো ওনার ছোটা ছেলে। তো একদিন মাগরিবের পর ওই ওনার বড় ছেলে বাসায় আসে এবং এসে না ঘুমায় পড়ে। তো রাতে তার স্ত্রী তার মা খাবার খেতে ডাকার পরও তিনি আসে না। সেভাবে পুরা রাত এবং পরের দিন জোহর পর্যন্ত কেটে যায়। কী ব্যাপার, তার ঘুম তো ভাঙে না। তার মা এবং বাড়ির সবাই তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তার ঘুম ভাঙে না। কেউ বললো সে নেশা করে আসছে, তাই এমন হইতে পারে। কিন্তু আপনি নেশাগ্রস্ত হলে একটা সময় জাগবেন, কিন্তু এই তো জাগছে না এবং সুরা হয় না। তো তাকে হাসপাতালে নেওয়া হয় এবং কোনো সুরাহা না হওয়ার পর হাসপাতালের ডাক্তাররা বলে যে পিজিতে নেন। সেই রাতেই তাকে ঢাকায় আনা হয় এবং হসপিটালে নেওয়া হয়। চেক আপের পর ডাক্তাররা বলে উনি কোমায় চলে গেছে। তারা সাকিব সাহেবের হিস্ট্রি জানতে চায়, কিন্তু কোনো ধরনের হিস্ট্রি পূর্বে পাওয়া যায় না আর কি। এখন পরিবার তো ওনার পরিবার পুরাটাই শকে চলে যায়। কাহিনী কি, কোনো কুল কিনারা করতে পারছেন না, কোমায় গেল কেন, ওর তো কোনো শারীরিক সমস্যা ছিল না। তো কয়েকদিন পর কোমা থেকে ব্যাক করার পরে উনি নর্মাল হয় এবং ডাক্তাররা তাকে রিলিজ দিয়ে দেয়। ডাক্তাররা দেখে যে উনি নর্মাল, উনি রিলিজ দিয়ে দেয়, ওনার বাসায় চলে আসে। বাসায় আসার পর থেকে ওনার আচরণে শুরু হয় মারাত্মক পরিবর্তন। উনি গুনগুন করে গান গাইতে থাকতো, চুপচাপ বসে থাকতো, বিড়বিড় করে কথা বলতো, মেয়েদের মতো করে সাজতো, নীল পলিশ লাগাতো হাতের মধ্যে। তার এই অবস্থা দেখে ডাক্তারের কাছে আবারও নিলে বলে এটা ট্রমা থেকে হয়েছে, উনি তো একবার কমে গেছিল, ট্রমা থেকে হয়েছে। তো ডাক্তারি চিকিৎসা শুরু হয়, তাকে বাসায় রেখেই চিকিৎসা করা হচ্ছিল। একদিন সাকিব সাহেবের মা রুমের মধ্যে হাঁটছিল, এমন সময় হঠাৎ করে ভেতর থেকে সাকিব সাহেব তার মাকে ডাকলেন। সেই ডাক শুনে তার মায়ের বুকটা কাঁপুনি দিয়ে ওঠে, গায়ে কাটা দিয়ে লোম দাঁড়িয়ে যায়। সাকিব সাহেব আবার তার মাকে ডাকে, বলে রুনা আয়, তোর চুলে তেল মালিশ করে দিই।
উনি ওনার ছেলের দিকে তাকিয়ে দেখে ওনার ছেলে হিংস্র নজরে তার দিকে তাকিয়ে আছে, আর একটা ছুরি হাতে দাঁড়িয়ে আছে। বলে, আয় মা, তোর চুলে তেল মালিশ করে দিই। তার মা একটা চিৎকার দেয় এবং সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। সাকিবের স্ত্রী আসে এবং ওনার স্ত্রী এবং তার মা দুইজন ফ্লোরে বেহুশ হয়ে পড়েছিল আর কি। যেহেতু সাকিবের ভাই বোন বাসায় ছিল না, তাই তার প্রতিবেশীদের সাহায্য নেওয়া হয়। তো পরে আর সাকিব সাহেবের হুঁশ আসে না, এবং ওনার মার হুঁশ আসার পর সাকিব সাহেবের মামাকে তিনি ফোন দেয় এবং বলে, সাকিব তো আমি রুমের ভিতর দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে হুবহু আম্মার কণ্ঠে সে আমার ডাকলো, মানে সাকিব সাহেবের নানির কণ্ঠে তাকে ডাকলো। যেভাবে তার মা তাকে ছোটোবেলায় ডাকতো মাথায় তেল মালিশ করার জন্য, ঠিক সেরকমভাবে হুবহু একই। ওনার ভাই বাসায় চলে আসে তাড়াহুড়া করে। সাকিব সাহেব তখনও বেহুশ। উনি সাকিব সাহেবকে ডাকলেন, ধাক্কা দিয়ে জাগাতে চাইলেন। হঠাৎ করে সাকিব সাহেবের শরীর থেকে মহিলা কণ্ঠে ভারী কণ্ঠে ভেসে আটে, সরে যায় এখান থেকে। এরপর সেই ঘুমন্ত অবস্থায় সে বসে, মানে চোখ বন্ধ করা অবস্থায় তার মামাকে উদ্দেশ্য করে বলে, অনেকদিন রক্ত খাই না রে, অনেক দিনের ক্ষুধা, একটা একটা করে খাবো, যদি বাঁচতে চাস চলে যা, নইলে তোকেও খাবো। মামা এবার ভয় পেয়ে যায়, বুঝতে বাকি থাকলো না এটা ডাক্তারি সমস্যা না। এই কথাগুলো সাকিব সাহেব বলছিল বিছানা থেকে চোখ বন্ধ করে। তো ওই সময় একটা হুজুরকে ডেকে আনা হয়। উনি চেহারায় পানি পড়া ছিটায় দেয় এবং ছিটায় দেওয়ার পর সেই অবস্থায় সাকিব সাহেব মুখ ভেঙচি কাটে। হুজুর পানি না ছিটিয়ে আমল করছিল ওনার পাশে বসে, আর সেই নারী কণ্ঠে সাকিব সাহেবের মুখ থেকে অট্ট হাসি আসে। হুজুর তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সাকিব কোনোভাবেই তার সাথে কথা বলছিল না। তো সেই হুজুর চলে যায় এবং যাওয়ার সময় বলে, এটা খুব পাওয়ারফুল জিনের আসর, আপনারা অন্য কারোর সাহায্য নেন। তারা বেশ কয়েকজনের কাছে যায় এবং বেশ কয়েকজনকে সাকিব সাহেবকে দেখায়। কিন্তু সাকিব সাহেবের সাথে যখন কথা বলতে চায় তখনই সে মুখ ভেঙচি কাটে। আর যারা আসতো, মানে মুখ ভেঙচি কাটার সময় যেসব ভাষায় কথা বলতো, তারা হুবহু আত্মীয় স্বজনদের ভাষায় কথা বলতো এবং 2-3টে কথা বলতো। এর মধ্যে সাকিব সাহেবের মায়ের প্রতি রাতে একটা বাজে ঘটনা শুরু হয়। রাতে শোয়ার পর যখন গভীর ঘুমে নিমগ্ন থাকতো, উনি স্বপ্নে একটা জিনিস দেখতেন যে ওনার বড় ছেলে সাকিব তার মেয়েকে বা কখনো তার ছোট ছেলেকে তার চোখের সামনে জীবন্ত কেটে টুকরো টুকরো করে কাটছে, আর তারা যন্ত্রণায় তার মার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এবং সাকিব সাহেব তাদের শরীরের কাটা অংশ নিয়ে কামড়াচ্ছে। আমার নিজেরই লোম দাঁড়িয়ে যাচ্ছে বলার সময়। এবং সাকিব সাহেব তার শরীরের কাটা অংশ কামড়াচ্ছে এবং তার মার দিকে বলছে, কিরে খাবি, আয় একসাথে খাই। এই বিশ্রীর স্বপ্ন দেখে প্রতিদিন শেষ রাতের দিকে তার মার ঘুম ভাঙত, এবং ঘুম ভাঙলে উনি দেখতেন কালো ছায়া একটা তার পায়ের সামনে দাঁড়িয়ে আছে এবং কয়েক সেকেন্ড পর তা মিশে যায়। সাকিব সাহেবের ভাই বোনরা সেম স্বপ্ন দেখতো, তাদের ভাই বোনদের সামনেও তার মাকে জীবন্ত কেটে টুকরো করছে। তার ভাই বোনরা যখন স্বপ্ন দেখতো তখন দেখতো যে তার মাকে জীবন্ত কেটে টুকরো করছে, এবং সেইভাবে একইভাবে মাংস কামড় নিয়ে তার ভাই বোনদের দিকে তাকিয়ে বলছে, কিরে খাবি, আয় একসাথে খাই। কিন্তু এদিক থেকে সাকিব সাহেবের স্ত্রীর কোনো সমস্যা হচ্ছিল না, উনি ভালোই ছিলেন। তো সাকিব সাহেব স্বাভাবিক খাবার খেতেন না। রাতে সবাই যখন ঘুমায় যেত তখন ফ্রিজে রাখা কাঁচা মাছ, মাংস, ডিম খেয়ে ফেলতো। সকালে ফ্রিজ খুঁজলে সেগুলো আর খুঁজে পাওয়া যেত না। তো একটা পর্যায়ে না পেরে ওনাকে শেকল দিয়ে বেঁধে ঘরে রাখা হলো, এবং যাতে উনি কোনো কিছু ভাঙচুর করতে না পারে। কারণ মাঝে মাঝে উনি কোনো না কোনো জিনিস ভাঙচুর করতো, এবং সেটা করতো ঘুমন্ত অবস্থায়, চোখ বন্ধ করা অবস্থায়। আমি আগেও বলেছি, উনি যা কিছুই করতো তার সবই চোখ বন্ধ করা অবস্থায়। তো জাহিদ ভাই কথাগুলো শুনলো এবং ওই ভদ্রমহিলার হুঁশ তখন ফিরে, উনি স্বাভাবিক হয় এবং ওনার সাথে সেই স্বপ্নের কথা ওনার স্বপ্নের কথা জাহিদ ভাইকে বলে। তো জাহিদ ভাই বলে, ঠিক আছে, আমি আজকে আসি, আমি কালকে আবার আসবো। তো তখন সাকিব সাহেবের মামা বললো যে, আপনি কি একটু সাকিবকে দেখবেন? তো ওই জাহিদ ভাই বলে, আমি তো দেখলাম ওনাকে একটু সামনে তো আমার সামনে আসলো, ড্রয়িং রুমে আসলো, লাথি দিয়ে টেবিল ভেঙে চলে গেল। এটা শুনেই ঘরে থাকা সবাই তার দিকে তাকালো। তার মামা বলে, কি বলেন ভাই, ও তো শেকলে বাঁধা, আর ওকে তো ঘর বন্দি করে রাখা, ওর ঘর তো বাইরে থেকে লক করো, কিভাবে আসবে? আর টেবিল তো না, এর আগেও অনেক কিছু দেখা যায় যে ভেঙে যাচ্ছে আর আমাদের সামনে। এটা বলে ওনার ঘরটা তার মামা তাকে দেখায়। তো জাহিদ ভাই আর কিছু ভাবতে চায় নাই। তিনি চলে আসার সময় দরজা ক্রস করবে, এমন সময় সাকিব ভাইয়ের মা তার হাতটা ধরে বলতেই কেঁদে ফেলে আর কি। উনি কিছু বলতে পারছিল না। তো জাহিদ ভাই সেদিন সান্ত্বনা দিয়ে ওই বাড়িটা ত্যাগ করে। তো উনি সবসময় এশার নামাজটা একটু দেরি করে পড়ে, আর সেদিন সাকিব সাহেবের মায়ের কান্নাটা তার কাছে খুব খারাপ লাগছিল।
তো রাতেবেলা তিনি তাহাজ্জুদ পড়ে তার সেই জিনকে স্মরণ করে। তিনি আসার পর প্রথমেই জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? জিজ্ঞেস করলেন, সাথে সাথে তিনি বলেন যে আমি এই জায়গায় গিয়েছিলাম, এই ঘটনা। তো জানতে চাই সাকিবের কি হয়েছে, কেন উনি এমন করছে, আপনি বলেন তো। উনি আমাকে বলেন অপেক্ষা করো। তার মানে উনি জাহিদ সাহেবকে বলেন যে অপেক্ষা করো, বলে উনি চলে যায়। সেই জিনটা চলে যায়। কিছুক্ষণ পরে সেই জিনটা আসে। আর যেহেতু যাচ্ছ ওদের বাড়িতে, তাই যা যা দেখবে, যা যা বুঝবে, তা তাদের কাউকে বুঝতে দিবে না, এটা তাকে বলছে। সাথে সাথে চলে আসবা, কিন্তু এই কথাটা মনে রেখো, তুমি সাকিবকে আয়নার সামনে রাখবা। এরপর তিনি জাহিদ ভাইকে মোমবাতি দেয় 5টা, বলে এই বাতিগুলো ওই পরিবারের 5 জনের নাম লিখে আয়নার সামনে জ্বালাই দিবা। মোম জ্বালানোর সময় তুমি তাদের সবাইকে এক জায়গায় একত্র করবা এবং তাদের 5 জনের প্রতিফলন আয়নায় দেখবা। বাকিটা তুমি নিজে নিজে বুঝে যাবা। আরও কিছু ব্যাপারে শিখিয়ে দেয়। তিনি চলে যাওয়ার সময় বলে, এই কথাটা মনে রেখো, ফুলবানু কিন্তু বেলি ফুলের গন্ধ সহ্য করতে পারে না। তো ওনার কাছে, জিনের কাছে জাহিদ ভাই জিনিসটার বিষয় জানতে চায়। বলে কথাটা তুমি মনে রাখবা, উত্তর তুমি পেয়ে যাবা। এটা বলে উনি বিদায় নিয়ে চলে যায়। তো সেদিন মাগরিবের নামাজ পড়ে তাদের বাসায় চলে যাওয়া হয়। তখন ঘরে তাদের অনেক আত্মীয়স্বজন ছিল, সাকিবের মামারা এবং তাদের পরিবার। তো জাহিদ ভাই এত লোক দেখে অবাক হয় নাই, বরং তার মাথায় কেবল একটা জিনিস ঘুরছে, ফুলবানু কিন্তু বেলি ফুলের গন্ধ সহ্য করতে পারে না। তাই তিনি আসার আগে একটা বেলি ফুলের মালা ছিঁড়ে তার পকেটে নিয়ে আসছিল, এই আশায় যে এই ফুলের গন্ধতে কিছু না কিছু একটা হবেই। তিনি পুরো ফ্ল্যাট অন্ধকার করে দেয়। তাদের পরিবারের 5 জনের নাম লেখা হয় 5টা মোমবাতিতে এবং আয়নার সামনে রাখা হয়। তো ওই বাইরে থেকে স্ট্রিট ল্যাম্পের আলো আসছিল, তাই আবছা আলোয় দেখা যাচ্ছিল সব কিছু। সাকিব সাহেব তখন উন্মত্ত হয়ে গেছে, হুমকি দিচ্ছে, কান্নাকাটি এবং দাপড়াচ্ছে। অনেক কষ্টে বেশ কজন মিলে তাকে সেই ঘরে আয়নার সামনে এনে অনেক কষ্টে তার আয়নার সামনে বসানো হলো। এবং এই জাহিদ ভাইয়ের কাছে কিছু আমল করা পানি ছিল এবং সেটা তার উপরে ছিটায়। এই ছিটানোর পরপরই ওই লোকটা মাথা নিচু করে বসে পড়ে, সাকিব সাহেব। এবং জাহিদ ভাই বলে বাকি সদস্য, তার মা, ভাই বোন, স্ত্রীকে বসায় দেয় এবং সেই মোমগুলো জ্বালায় দেয় এবং তাদের বলে সবাই আয়নার দিকে তাকায় থাকেন। তারা তাকায় থাকে। আর তখন সাকিব সাহেব গত 1 মাসের মধ্যে প্রথমবার চোখ খুলে, কিন্তু তার দিকে তাকিয়ে থাকে, মানে জাহিদ ভাইয়ের দিকে ওই সাকিব সাহেব তাকিয়ে আছে। তো জাহিদ ভাই জানতো এরা সাকিব সাহেব না। এর মধ্যে তিনি আয়নায় বারবার তাকাচ্ছিল জাহিদ সাহেব। তো তিনি জাহিদ ভাই বারবার আয়নায় দেখছিল যে আয়নায় মানে সাকিব সাহেবের স্ত্রী ছাড়া বাকি সবার মুখটা কেমন যেমন বিদঘুটে লাগছিল। এবং সাকিব সাহেবের চেহারার বদলে একজন কুৎসিত কালো মোটা ঠোঁটের একটা কালো শাল জড়ানো মহিলাগুলোর চোখ লাল, তাকে আয়নায় দেখা যাচ্ছিল। ও রাগ নিয়ে তিনি তার মানে জাহিদ ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তো জাহিদ ভাইয়ের বুকটা ধক করে ওঠে। জাহিদ ভাই তার মা এবং তার পরিবারের দিকে তাকিয়ে দেখে সেভাবেই তাকিয়ে আছে তার আয়নার দিকে। তারা স্বাভাবিক ছিল, কিন্তু আয়নাতে তিনি তাদের অন্যভাবেই দেখছিল। তো জাহিদ ভাই হঠাৎ করে কি মনে করে যেন বেলি ফুলের মালাটা সাকিব ভাইয়ের মুখে ছুঁড়ে মারে, আর তখনই মোমগুলো ধূপ করে নিভে যায়। জাহিদ ভাই ঘরে আলো জ্বালায় এবং মোমগুলো হাতে নেয়। মোমগুলো হাতে নিয়ে দেখে একটা মোম ছাড়া বাকি সবগুলো মোম ভেঙে গেছে। আর যে মোমটা ভাঙেনি সেই মোমটা হতো সাকিব সাহেবের স্ত্রীর, যেটা সাকিব সাহেবের স্ত্রীর নাম লেখা ছিল। তো জাহিদ ভাই বুঝে ফেলে এই ঘরের সমস্যার মূল হচ্ছে সাকিব ভাইয়ের স্ত্রী। সেই রাতে জাহিদ ভাই তার জিনকে সব কিছু বলে। তিনি বলেন এই মেয়েটার পূর্বে এক ছেলের সাথে সম্পর্ক ছিল, কিন্তু পারিবারিকভাবে এইখানে বিয়ে হয়ে যায় 6 মাস আগেই। এখন এই মেয়ে এবং তার প্রেমিক এক কবিরাজের মাধ্যমে আদমখোর দেওকে সাকিব ভাইয়ের উপরে চালান করে, যাতে সাকিবকে সেই দেও মেরে ফেলে এবং তার স্ত্রী তার পাগলামির দোহাই দিয়ে ডিভোর্স দিয়ে যেন চলে যেতে পারে। তো জাহিদ ভাই বলে এটা তো স্বীকার করবে না কোনোভাবেই। তখন তিনি বলে না, স্বীকার করুক আর না করুক সে বলে দিবে, তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। তো জাহিদ ভাই বলে হ্যাঁ কী বুদ্ধি? বলে যে তুমি এক কাজ করো, তুমি একটা জিনিস একটা জিনিস আছে, আমি তোমাকে সাকিবের উপরে সাকিবকে দিব খাওয়ার জন্য, এবং সবাইকে ডাকবে ওই সময় যেন সবাই উপস্থিত থাকে ঘরের সামনে সাকিবকে জিনিসটা খাওয়ানোর সময়। তো পরদিন পুনরায় সে তার বাসায় যায়। সেই জিনের কথা মতো কিছু আধা সেদ্ধ মাংসের ব্যবস্থা করা হয়। সাকিব সাহেব সেইভাবেই মানে বেহুশ হয়েছিল, মানে চোখ বন্ধ, কিন্তু উনি বসে আছে বা দাপড়াচ্ছে এরকম অবস্থা আর কি। তো খাবার ওনার সামনে আনার পর উনি জেগে ওঠে এবং তাড়াহুড়া করে সে মাংসটা খায়। সেই মাংসতে আগেই
জাহিদ ভাইয়ের জিন একটা তদবির করে দিয়েছিল। তো মাংস মুখে নিতেই সেই দেহ যন্ত্রণা গঙ্গাতে থাকে। একটা সময় বলতে থাকে, আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমি আগুনে জ্বলছি, আমাকে ছেড়ে দে, হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। তখন জাহিদ ভাই কোরআন শরীফ থেকে সূরা কাহফের 40 থেকে 89 নম্বর আয়াত পড়ে তার মুখে, তার শরীরে ফু দেয়। সে বসে পড়ে। তো জাহিদ ভাই বলে, সবাইকে সত্য বলে দাও, নইলে আজ তোমাকে এখানেই শেষ করে দেব। আল্লাহর কালাম তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি কিন্তু জানো এখানে আমি একা না। এটা হচ্ছে জাহিদ ভাই ওই জিনকে বলছে। এটা বলার পর জাহিদ ভাইয়ের সেই জিন সেখানে আসে, এবং জিন যেখানে আসছে সেটা ওই জাহিদ ভাই ছাড়া আর কেউ বুঝতে পারে না। তো জাহিদ ভাই কোরআন হাতে নিয়ে তাকে জিজ্ঞেস করে, কি নাম আপনার? সে বললে, জং বাহাদুর। আমি আসামের ভোলাগঞ্জে থাকতাম, আমাকে নিতাই মাওং পাঠিয়েছে। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে, কেন? তখন সে সাকিবের বাম হাতের বুড়ো এবং তর্জনী ছাড়া বাকি 3 আঙ্গুল দিয়ে তার স্ত্রীর দিকে নির্দেশ করে বলে, ও আর ওর প্রেমিক আমাকে পাঠিয়েছে সাকিবকে মেরে ফেলতে। এটা সে 3 বার বলে পরপর 3 বার চিৎকার করে গোঙানি দেয়। 4 মাস আগে অমাবস্যার রাতে একটা পাঁঠা বলি দিয়ে, সেই পাঁঠার মাথার তিলক দিয়ে সে দেওয়ের পূজা করে, এবং সেই পাঁঠার মাথার সাকিবের পরনের কাপড় চুল নখে বেঁধে দেয়। পুনরায় অগ্নিযজ্ঞ করে এই দেওকে এখানে তাদের ক্ষতি করতে পাঠিয়েছে। তার মানে আপনারা বুঝছেন নিশ্চয়ই যে সাকিব সাহেবের কাপড়, চুল, নখ একটা পুটলির মধ্যে করে সেই রক্ত ভিজিয়ে তারা পূজা করে তাকে, এই দেওকে এখানে পাঠিয়েছে। এটা শুনে সকলেই অবাক হয়ে যায়। ওই সময় তার স্ত্রী অনেকক্ষণ ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর স্বীকার করে নেয়। ওই স্ত্রী বলে, তার প্রেমিক যেভাবে বলেছেন তিনি সেভাবেই করেছেন, এবং সাকিবের মায়ের কাছে ক্ষমা চান। কিন্তু এত কিছু ঘোরের মধ্যেও সবাই বোকার মতো সব কিছু শুনছিল। এই মেয়েরা যে এত বড় দোষ করলো, তখন এই জিনিসগুলো আর তার মাথায় নেই। তারা সবাই দেখছে যে সামনে কি হচ্ছে। তো জাহিদ ভাই দেওকে বলে, ওই দেও মানে যে দেওকে বলে যে সাকিব এবং তার পরিবারকে ছেড়ে চলে যেতে হবে, নইলে ছাই হতে হবে। সে বলে সে চলে যাবে যদি সেই অগ্নিযজ্ঞ করা পাঁঠার মাথার সেই পুটলিটা ফেরত দেয়। কারণ এই পুটলির মধ্যে হচ্ছে এই দেওটা বন্দি। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে, কোথায় পুতলিটা কোথায়? সে বলে সাকিবের বউয়ের কাছে। তখন সাকিবের মামার মানে সাকিবের বউকে ভয় দেখায়, এবং সাথে সাথে সে বলে যে পুটলিটা আমি তো বাথরুমের ফ্ল্যাশের ট্যাঙ্কের ভিতরে রাখছি। তখন তাকে দিয়ে সেই পুটলি বের করা হয়, এবং দেওর কথা মতো সেই পুটলি বাড়ির ছাদের গেটের সামনে রেখে আসা হয়। তার কিছুক্ষণ পর সাকিব ভাই বেহুশ হয়ে যায়। তখন সেই বাড়িতে থাকা ওই জাহিদ ভাইয়ের জিন সাকিবের পাশে এসে দাঁড়ায়, এবং সাকিব ভাইকে ফু দেয়, এবং ফু দিলে তিনি জেগে ওঠে। এবং এই যে ফু দেয় সাকিব সাহেবের জিন, এটা কিন্তু শুধু সাকিব জাহিদ ভাই দেখছিল, জাহিদ ভাইয়ের জিন আর কি। সাকিবকে যে সে ফু দিচ্ছে এটা শুধু জাহিদ ভাই দেখছিল, আর কেউ দেখছিল না। তো সাকিব সাহেবের উপর থেকে সব সমস্যা আল্লাহর রহমতে এরপর থেকে শেষ হয়ে যায়। বাস্তবতা অনেক কঠিন, আসলেই কঠিন। কারোর ক্ষতি করে তার বসবাস করা যায় না। তাই সব কিছু ধরা পড়ার পরে সাকিব সাহেবের মামারা, আত্মীয় স্বজনরা সবাই মিলে সাকিব সাহেবের স্ত্রীকে বের করে দেয়, এবং 1 মাসের মধ্যে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। সাকিব সাহেবের পুরোপুরি সুস্থ হতে 8 মাস সময় লাগে, এবং 2017-তে তিনি পুনরায় বিয়ে করে সাউথ আফ্রিকাতে সেটেল ডাউন হয়ে যায়। তো লিসেনার ঘটনা এখানেই শেষ। তো আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, দেহ হচ্ছে এমন একটা প্রজাতি যারা মূলত জানোয়ারের স্বভাবের হয়। এরা মানুষকে মেরে ফেলে একা পেলে, এমনকি তাদের লাশকে তারা খেয়ে ফেলতে চায়। মূলত শ্মশানের আশেপাশে এবং গভীর জঙ্গলেরা থাকে। তো আমাকে বলেছে যে আমি সাকিব সাহেবের নাম নিতে পারি, সমস্যা হবো না, কিন্তু জাহিদ ভাইয়ের নামটা আমি নিতে পারছি না, এটা একটা ছদ্মনামই থাকছে। তো আমি ঘটনা, জাহিদ ভাই আপনার ঘটনা আমি সবসময় সিলেক্ট করি, আপনার ঘটনা সবসময় সিলেক্ট করার মতো। আশা করছি লিসেনারদের আমার এই প্রথম স্টোরিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাথে সাথে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই হিট করবেন, এবং কমেন্ট করবেন আপনার ঘটনা কেমন লেগেছে। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স, দেশ ও দেশের বাইরে থেকে যেখানে আছেন সেখান থেকে লাইভে আমাদেরকে শুনছেন, আর তাদেরকেও স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হবেন এবং শুনবেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি এই মুহূর্তে তারাই খুব ভালো করে ফিল করতে পারবেন যারা রাস্তায় রয়েছেন, গাড়িতে রয়েছেন বা গাড়ি ড্রাইভ করছেন। কারণ অদ্ভুত একটি ঘটনা, এই ঘটনাটি আপনারা শোনার পর ব্ল্যাক ম্যাজিক নিয়ে নতুন করে আপনারা ভাবতে শিখবেন। চলুন
শুরু করি ঘটনা। এই ঘটনাটি কুমিল্লা সদর কুমিল্লা থেকে আমাদেরকে পাঠিয়েছেন তাসমি তৌহিদ কাহিন আপু। উনি যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাটি আমি যখন পড়ি, এরপরে ওনার সাথে আমি ফোনে কথা বলি, যদিও বা আমি অধিকাংশ ক্ষেত্রেই যারা আমাদেরকে ঘটনা পাঠান তাদেরকে আমি ফোন করি, কথা বলার চেষ্টা করি সেই ঘটনা নিয়ে। তো ওনার সাথে কথা বলার পরে এই ঘটনা থেকে আরও কিছু অতিরিক্ত তথ্য আমি জানতে পারি। তো সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। চলুন শুরু করি ঘটনা। উনি যেভাবে লিখেছেন সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাটি ছিল 2022 সালের 15ই ডিসেম্বর দিবাগত রাত, মানে ততক্ষণে রাত 12টা পার হয়ে যাওয়ায় 16 ডিসেম্বর শুরু হয়ে গিয়েছিল। আমার এক ভাসুর অনেকদিন পরে দেশে আসার কারণে সে রাত্রে আমি, আমার হাজব্যান্ড সানি এবং আমার ভাসুর একসাথে ঢাকায় যাওয়ার কথা ছিল 16 ডিসেম্বর সকাল একটি পারিবারিক অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। যেহেতু 3 জনকেই ওই অনুষ্ঠানে যেতে হবে, তাই হঠাৎ প্ল্যানিং করলাম আমরা পালাক্রমে ড্রাইভ করে রাতেই ঢাকা রওনা দিব। জ্যামও থাকবে না, আমাদের কাজও হবে, আর 16 ডিসেম্বর হওয়ার কারণে রাস্তাঘাটও সেফ থাকবে। প্ল্যানিং মতো আমার ভাসুরের গাড়িটা নিয়ে বের হলাম। ড্রাইভিং সিটে তখন আমার হাজব্যান্ড সানি, ড্রাইভিং সিটের পাশের সিটে আমার ভাসুর এবং পেছনের সিটে আমি। নর্মালি আমি এমন ঘুরতে বের হলে আমার ফেসবুক লাইভটা রাখি, সেদিনও যথারীতি লাইভ অন করলাম, কিন্তু অন করতেই একটা অদ্ভুত কিছু স্ক্রিনে দেখলাম। লাইভটি 27 বা 29 সেকেন্ডের মতো চলেছে। এই 27 বা 29 সেকেন্ডের পুরোটা সময় জুড়ে আমার চোখ আটকে ছিল অদ্ভুত একটা অবয়বের দিকে। প্রথমে মনে হলো কোনো মানুষের চেহারার ছায়া, এরপর মনে হলো অবয়বের পজিশন মুভমেন্ট করছে, মানে নড়াচড়া করছে। চলন্ত গাড়ি, ফাঁকা রাস্তা, পেছনের সিটে কেবল আমি। তাহলে আমার পাশের জিনিসটা কি? তখন মনে হলো এই তো লাইভের সাথে অনেক কিছুই তো আমরা ইফেক্ট যুক্ত করি, কারণ এখন তো ভিডিওর সাথে বিভিন্ন ইফেক্ট অ্যাড করা যায়। নিজের ভুলেই এমন কোনো ইফেক্ট চালু হয়ে গেল না তো? তার কারণেই এরকমটা দেখা যাচ্ছে না তো? তাই লাইভটা কেটে রিফ্রেশ দিয়ে নতুন লাইভ অন করতে যাব, তখন এমনিতেই মুখটা ঘুরিয়ে পেছনের সিটে আমার অপোজিট জানালার গ্লাসের দিকে নজর পড়ল। ফাঁকা রোড এবং রোডের লাইটিং এর আলোতে দেখলাম মোটামুটি স্পিডে থাকা গাড়ির জানালার বাইরের অংশ থেকে গ্লাসের দিকে মুখ করে একটা মানুষের মাথা জাতীয় কিছু তাকিয়ে আছে। প্রথমে মনে হলো 16 ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন জায়গায় আলোকিত করা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের লাইটিং করেছে, এই কারণে রাস্তার অতিরিক্ত আলোতে আমার চোখে ভুল কিছু রিফ্লেকশন হচ্ছে। তাই পাত্তা না দিয়ে হাজবেন্ড আর ভাসুরের সাথে কিছুক্ষণ কথা বলে বিষয়টি মাথা থেকে ঝাড়তে চেষ্টা করলাম। কিন্তু তখন খেয়াল করলাম সানি বেশ নার্ভাস ওয়েতে গাড়ি ড্রাইভ করছে, যেটা আমার জন্য বেশ অদ্ভুত ছিল, কারণ সানির ড্রাইভিং এর হাত আলহামদুলিল্লাহ বেশ ভালো। আমি সানিকে কিছু বলতে যাব, তখনই হঠাৎ পাশের সিটে থাকা আমার ভাসুর সানিকে বলল, সানি আমি ড্রাইভ করব, তুমি আমার সিটে এসে বসো। গাড়ি থামিয়ে সিট এক্সচেঞ্জ করা হলো। সিট এক্সচেঞ্জ হওয়ার পর আবার গাড়ি চলতে শুরু করলো। ততক্ষণে জানালার গ্লাসের বিষয়টি মাথা থেকে চলে যাওয়ার কারণে আমিও কোনো সময় এই বিষয়টি আসলে আমি উল্লেখ করছিলাম না, কিন্তু আমি যে কোন সময়ে পেছনের সিট থেকে অপোজিট সিটে চলে এসেছি তা বলতে পারি না। মানে আমি পেছনের সিটে জানালার যেই অংশে ছিলাম তার উল্টো পাশে চলে এসেছি। আমি আবার লাইভ করার জন্য মোবাইল হাতে নিয়ে জানালার গ্লাসের দিকে ধরতেই এবার আমার হাত পা সত্যি ঠান্ডা হয়ে জমে গেল যেন।
একদম আমার মুখ বরাবর গাড়ির বাইরে থেকে আরেকটি ফেস আমার দিকে তাকিয়ে আছে। আবার কিছুক্ষণ পর পর মাথাটা সামনে পিছনে মুভমেন্ট করছে। অনেকে বলতে পারেন কুয়াশাচ্ছন্ন রাতে চলন্ত গাড়ির জানালায় আমি হয়তো আমার নিজের মাথার রিফ্লেকশন দেখে ভয় পেয়েছি, কিন্তু আমার মাথায় একটা ক্যাপ ছিল, তার উপর একটা মাফলার পেঁচানো ছিল, যেখানে একদম কাছ থেকে দেখা সেই অবয়বের জাস্ট একটা মানুষের মতো মাথা ছিল, যেটা কোনোভাবেই আমার চেহারা বা গাড়ির সামনে দুজনের চেহারার রিফ্লেকশন ছিল না। আমি তখনই গাড়ির মধ্যে চিৎকার দিয়ে গাড়ি থামাবো মনে করেছিলাম, কিন্তু ড্রাইভিংয়ে থাকা আমার ভাসুর ভয় পেতে পারে এই চিন্তা করে পেছনের সিটের মাঝামাঝি অংশে বসে বিভিন্ন সূরা এবং দোয়া দুরূদ পড়া শুরু করলাম। আর মনে মনে চাচ্ছিলাম আমরা যাতে কোথাও ব্রেক দেওয়ার জন্য হলেও দাঁড়িয়ে পড়ি। এর মাঝে যতবারই চোখ বাইরের দিকে যাচ্ছে ততবারই বিষয়টি আরো স্পষ্ট হয়ে দেখা যাচ্ছিল। হঠাৎ করেই কুমিল্লা বিশ্ব রোডের একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য ভাইয়া গাড়ি ব্রেক করলো। গাড়ি পার্কিং করার সাথে সাথে আমি প্রায় লাফ দিয়ে গাড়ির বাইরে এলাম। আর সাথে এটাও আমি খেয়াল করলাম আমার হাজবেন্ড মানে সানি এবং আমার ভাসুর আমার মতো বেশ দ্রুততার সাথে গাড়ির বাইরে এলো। বিষয়টি তাদের বেলায় একটু অদ্ভুতই ঠেকলো। আমি ভয় পেয়ে বাইরে বের হয়ে এলেও তাদের এভাবে বাইরে বের হয়ে আসা আমি ইতোপূর্বে কখনো দেখিনি। মনে হচ্ছিল তারাও অন্যরকম কিছু একটা ফিল করছিল। আমি সানি আর ভাইয়ার সাথে বিষয়টি শেয়ার করব কিনা আমি এটা চিন্তা করতে করতেই সানিকে ডেকে লাইভটা দেখিয়ে বললাম, দেখো তো কিছু দেখা যায় কিনা। আমি যেমন প্রথমবার অদ্ভুতভাবে তাকিয়েছিলাম, সানিও এমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকার পরে আমার ভাসুর মানে ভাইয়াকে ভিডিওটি দেখালো। তখনই আমরা এক কাপ চা খেয়ে আবার বাসায় ব্যাক করার সিদ্ধান্ত নিলাম। আমরা ঢাকায় যাব না। এবার আমি ড্রাইভিং সিটের পাশের সিটে বসলাম, সানি পেছনের সিটে বসলো আর ভাইয়া ড্রাইভিং সিটে। আমার তখন মনে হচ্ছিল এসব উল্টোপাল্টা আমার সাথেই মনে হয় হচ্ছে, এবং আমি রাত্রে সফর করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, আর সফর করতে চাচ্ছি না বলেই মনে হয় এমনটা হচ্ছে। এটা আমার মস্তিষ্ক প্রসূত। আবার বাড়িতে আমরা ব্যাক করছি। গাড়ির মধ্যে কয়েকবার এয়ার ফ্রেশনার ব্যবহার করা হয়েছে, কারণ গাড়ির মধ্যে বিকট একটা গন্ধ বারবার আমার নাকে এসে ঠেকছিল, যেটার বিষয়ে সানি বা ভাইয়া কেউ কিছু শেয়ার না করার কারণে আমিও বিষয়টি চেপে যাই। স্পষ্ট বিশ্বাস হতে শুরু হয় এটা হয়তো আমারই কোনো রকমের ভুল কল্পনা ছিল, কারণ দুর্গন্ধ হচ্ছে, এমন একটা দুর্গন্ধ, এই বিষয়ে কথা বলতে কিছুটা ইতস্তত বোধ হতেই পারে। এই কারণে হয়তো বা কেউ কিছু বলছিল না, কিন্তু আসলে বিষয়টা যে কল্পনা ছিল না বা মনের ভুল ছিল না, এটা আমরা আরো পরে বুঝতে পারি। আমি সামনের সিটে বসেও বেশ বিচলিত হচ্ছিলাম দেখে ভাইয়া বারবার বলে যাচ্ছিল, ভয় পেও না, আমরা বাসায় চলে যাচ্ছি। এদিকে আমরা যেহেতু জার্নিতে এবং হাইওয়েতে আছি, তাই আমার আচরণের কারণে ড্রাইভিংয়ে যেন কোনো ভুল না হয়, তাই গাড়ির পরিবেশ হালকা করার জন্য আমি সাধারণ কথাবার্তা বলা শুরু করি। আর ভাইয়া দীর্ঘদিন পরে দেশে আসার কারণে সানি পেছন থেকে বসে ঠিক রুটগুলো বলে যাচ্ছিল যে কোন দিক দিয়ে যাবে। আর তখনই খেয়াল করলাম সানি যেখানে রুট দেখাচ্ছে বাম দিকে, সেখানে আমরা রুট দেখছি সোজা বা উল্টো দিকে, মানে ডান দিকে। এমনকি পরিচিত রোডে ঢোকার পরেও যেখানে আমি জানি রোড ডানে, সেখানে রোড আমি আর ভাইয়া দেখছি বামে। বামে রোডের বদলে ধান ক্ষেত। আবার সামনে বসা আমরা দুজনই বিষয়টা বুঝতে পারলেও তখনও একে অপরকে শেয়ার করতে পারিনি। আরো একটা অদ্ভুত ব্যাপার, আপনারা যারা জানেন যে এই কুমিল্লা হাইওয়েতে, ঢাকা কুমিল্লা বা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মিয়ামি নামে একটি রেস্টুরেন্ট রয়েছে, মিয়ামি 1 এবং 2, 1 একটা 2 একটা। আমরা খেয়াল করছিলাম যে আমরা গাড়ি নিয়ে ঘুরছি, বারবার এই মিয়ামি 1 এবং 2 এর মধ্যেই আমরা আছি। আরো ভয়ানক ব্যাপার হচ্ছে আমরা যেই রুটে যাচ্ছি বা যেই লেনে আছি তার উল্টো দিক থেকে গাড়ি আসছে।
আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, মনে হচ্ছে এখনই সামনের থেকে আসা গাড়িগুলো আমাদের গাড়ির উপরে উঠিয়ে দেবে, ভয়ানক দুর্ঘটনা ঘটবে। তারপরেও কিভাবে যেন আমরা গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি। এটা আসলে হচ্ছেটা কি? হঠাৎ করে গাছের একটা গুড়ি আমরা সামনে পড়ে থাকতে দেখি। গুড়ি বলতে প্রায় চিকন একটা আস্ত গাছই পড়ে আছে রাস্তার উপরে। অনেক সময় ডাকাতি করার সময় এই টাইপের কাজগুলো ডাকাতটা করে থাকে। গাড়ি যখনই স্লো করে, আশপাশ থেকে 2-4 জন লোক এসে গাড়ির মধ্যে ঢুকে যায়, গাড়ি চলন্ত অবস্থাতেই তারা ডাকাতি করে। যখন রাস্তার উপর এই গাছটি পড়ে থাকতে দেখি, তখন আমাদের ঘোর কাটে। দ্রুত আমরা ঠিক লেনে চলে যাই। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এটি কিন্তু ওয়ান ওয়ে রাস্তা, এক পাশ দিয়ে শুধু গাড়ি যাবে আর এক পাশ দিয়ে আসবে, কিন্তু আমরা উল্টো দিকে কিভাবে এলাম? আমরা বারবার শুধু মিয়ামি 1 এবং 2 এর মধ্যে কেন ঘুরপাক খাচ্ছিলাম? হঠাৎ করে রাস্তার উপরে এই গাছ পড়ে থাকার অর্থটাই আমরা বুঝতে পারছি না। তখন ভাইয়া মানে আমার ভাসুর এই গাড়িটা ঠিক লেনে নিয়ে আসলেন। তখন আমরা বাসায় চলে আসি। ভয়ানক একটা দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে যাই। অথচ এই ওয়ান ওয়ে রুটের যেই রুটে যেদিকে গাড়ি চলার কথা, তার উল্টো দিক দিয়ে যদি কোনো গাড়ি আসে, নিশ্চিত ভয়ানক দুর্ঘটনা ঘটবেই। আল্লাহর অশেষ রহমতে এমন দুর্ঘটনা ঘটেনি, কিন্তু কেন এমন হচ্ছিল? কেন আমরা ঠিক লেন থেকে অন্য লেনে চলে গেলাম? এটাও বোধগম্য হলো না। মিয়ামি 1 এবং 2 এর মধ্যে বারবার আমরা কেন ঘুরপাক খাচ্ছিলাম? ওই জায়গাটা বারবার কেন দেখছিলাম? এটাও বুঝতে পারছিলাম না। এদিকে কথার ফাঁকে হঠাৎ ভাইয়ার কাঁধের দিকে সানির নজর পড়তেই গেঞ্জি খুলে দেখা গেল 3টা লম্বা আঁচড়ের দাগ। ভাইয়া তখন জানালো গাড়িতে গরম একটা কিছু ঘাড়ে অনুভব করেছিলেন উনি, কিন্তু ড্রাইভিং এ থাকার কারণে সেভাবে মনোযোগ দিতে পারেননি। সিদ্ধান্ত নিলাম সকালবেলা ভালো করে গাড়ি ওয়াশ করানো হবে, কারণ গাড়ির মধ্যে বিশ্রী একটা দুর্গন্ধ সকলের নাকে এসে লাগছিল। যেহেতু ভাইয়া দীর্ঘদিন পরে দেশে এসেছেন আর ভাইয়ার অবর্তমানে গাড়ি এমনিতেই পড়ে থাকে, তাই গাড়িটা ওয়াশ করে নিলে হয়তোবা এই বিষয়গুলো কেটে যাবে। কিন্তু ভোরবেলা আমাদের জন্য একটা ভয়ঙ্কর সারপ্রাইজ এলো। সকালবেলা আমার হাজব্যান্ড সানি আর আমার ভাসুর উনি যখন গাড়ি ওয়াশে দেওয়ার আগে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গাড়ি থেকে যখন বের করছিলেন, তখন গাড়ির পেছনের হুইপারে গলানো মোম জাতীয় কিছু একটা পাওয়ার পর সেটি খুঁচিয়ে তোলা হয়, আর সেখানে তাবিজ সদৃশ কিছু একটা বের হয়ে আসে। আর এটা পাওয়ার পর আরো খুঁজতে গিয়ে দেখা যায় গাড়ির সিট মানে পেছনের সিট আর ব্যাগডালার মধ্যবর্তী অংশে কিছু তরল পদার্থ ছিল, যেটা শুকিয়ে আঠালো বস্তুতে পরিণত হলো। সেখান থেকে গন্ধটা ঠিক মতোই অনবরত বের হচ্ছিল। এরপর কথা প্রসঙ্গে জানলাম পুরো পরিবার নিয়ে আসলে আমরা একটা ভয়ানক চিন্তায় পড়ে যাই এই বিষয়টি জানার পর। আমার এই ভাসুর তিনি বিয়ে করেছেন একজন জার্মান মহিলাকে, সেখানে তার 3টি বাচ্চা রয়েছে। উনি জার্মান সেখানে সিটিজেন হয়েছেন। আমার ভাসুরের দেশে জায়গা সম্পত্তির যতটুকু ভাগ তিনি পেয়েছেন, এগুলো ভাগ বাটোয়ারার জন্য মূলত উনি দেশে আসেন, এবং দেশে আসার পর এক অদ্ভুত ঘটনার শিকার উনি হয়েছেন। আর ওনার সাথে বেশ কিছু ঘটনা ঘটে চলছিল। এ প্রসঙ্গে বলে রাখি, ওই রাত্রে বাসায় ফেরার পর আমার তীব্র জ্বর। ওদিকে জার্মানিতে থাকা আমার ভাসুরের স্ত্রী এবং তার 3 সন্তানেরও তীব্র জ্বর আসে। এটার মধ্যে আসলে সম্পর্কটা কি? কেনই বা গাড়িতে এই জাদু সদৃশ জিনিস পাওয়া যায় বা জাদুর উপকরণ পাওয়া যায়? আসলে আমি ঠিক বুঝতে পারি না মানুষ তাবিজ কবজ করে আসলে কি হাসিল করতে চায়। আল্লাহর উপরে তো কোনো শক্তি বিদ্যমান নেই। তাবিজ কবজ করে সাময়িক সমস্যার সৃষ্টি হলেও পরবর্তীতে সেটাই হয় যেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। তাহলে তাবিজ কবজ করে কেন মানুষ তার ঈমান নষ্ট করে? জায়গা সম্পত্তির জন্য মানুষ কত নিচে নামতে পারে তার বহু রকম উদাহরণ এই জীবনে বেশ কয়েকবার দেখেছি।
কিন্তু একসাথে 3 জন মানুষ থাকার পরেও এত কাছ থেকে এমন অভিজ্ঞতার ঘটনাগুলো কেবল গল্প কাহিনীতেই শুনে এসেছি। কারণ এর আগে আমি যত এ ধরনের অদ্ভুত ঘটনার শিকার হয়ে সবগুলো ঘটনাকেই আমার কিছুদিন পরে মনে হয়েছে আমার মস্তিষ্কের কল্পনা থেকে সৃষ্টি। কিন্তু সেদিন রাতের ঘটনা আমাকে কিছুটা বিশ্বাস করাতে বাধ্য করেছে যে যা যা দেখেছি সবকিছু আমার কল্পনা থেকে সৃষ্টি নয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, এমন নিকৃষ্ট পাপ থেকে সবাইকে দূরে রাখুন। তাসমি তৌহিদ কাহিন, কুমিল্লা সদর, কুমিল্লা। প্রিয় লিসেনার্স, আমরা যারা গাড়ি ড্রাইভ করি, এই ড্রাইভিং করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা যায়। আর আরো একটা ব্যাপার, সেটা হলো ওরা যখন গাড়ি ড্রাইভ করছিলেন এবং বাসায় যখন ফেরত আসেন তখন কিন্তু আর একটি ঘটনা কিন্তু ঘটেছিল। সেটি হলো যে তার গাড়ির যে স্টিয়ারিংটা এটা বারবার একদিকে চলে যাচ্ছিল। মনে হচ্ছে কেউ গাড়ির স্টিয়ারিংটা একদিকে ঘুরিয়ে দিচ্ছে, ঘুরিয়ে দিলে তো গাড়ির ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। আসলে এটা কে করছিল? কেই বা জানালার পাশে ছিল? ওই অবয়বটা কে ছিল? তবে এতটুকু বুঝতে পারি যে এটি যে ব্ল্যাক ম্যাজিকের কারণে সৃষ্টি হয়েছিল এটা তো নিশ্চিত। প্রিয় লিসেনার্স, ব্ল্যাক ম্যাজিক করে বিভিন্ন ক্ষতি করা যায়, এটা সত্য। কিন্তু গাড়িতে ব্ল্যাক ম্যাজিক করে একটা বিভ্রান্তি সৃষ্টি করে, একটা মায়াজাল সৃষ্টি করে গাড়ি নিশ্চিত দুর্ঘটনায় পতিত করে দেওয়ার মতো ব্যাপার ইতোপূর্বে আমি কোনো ঘটনায় পাইনি। এটি ছিল এমন একটি ঘটনা যেই ঘটনায় গাড়ির মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। আমি যখন এই কাহিনাপুর সাথে ফোনে কথা বলি তখন উনি আরো কিছু বিষয় আমাকে বলেছিল, এই ঘটনার আশেপাশের আরো কিছু ঘটনা। সঙ্গত কারণে সেগুলো বলা সম্ভব নয়। বিশেষ করে জাদুর যে উপাদানগুলো ছিল সেগুলোতে যেই বিষয়গুলো করা হয়েছিল সেগুলো আমি বলতে চাচ্ছি না। আরো অনেকগুলো ব্যাপার এখানে রয়েছে, সেগুলোও বলতে চাচ্ছি না। কারণ এই ঘটনা যারা শুনবেন তার আত্মীয় স্বজন যদি শুনে থাকেন তাহলে তারা কিছুটা হলে বুঝতে পারবেন। এবং কিছু বিষয় এড়িয়ে গেলাম সঙ্গত কারণে, সব বিষয় তো আসলে বলা সম্ভব হয় না। প্রিয় লিসেনার্স, যারা গাড়ি চালান তারা কয়েকটা জায়গায়, বিশেষ করে সিলেট হাইওয়ে, ঢাকা সিলেট হাইওয়েতে শায়েস্তাগঞ্জের পরে আউশকান্দি আর একটা জায়গা আছে, মধ্যবর্তী বেশ একটা দূরত্ব রয়েছে। এই যে দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বে কিন্তু অনেক ঘটনা ঘটে। আর কুমিল্লার যে বিশ্ব রোড সেখানেও বেশ কিছু ঘটনা ঘটে। কক্সবাজারের চকরিয়াতে এরকম বেশ কিছু ঘটনা ঘটে। বাংলাদেশের এমন বেশ কিছু জায়গা রয়েছে যেখানে অদ্ভুত টাইপের ঘটনা ঘটে। যদি ঠিক ওই জায়গাতেও ঘটনা ঘটতো যে রাস্তা ডান দিকে বা দিকে, তখন একটা ব্যাপার ছিল, কিন্তু এই ব্যাপারটা ছিল সম্পূর্ণ ভিন্ন রকমের। প্রিয় লিসেনার্স, বুঝতেই পারছেন যে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দিচ্ছে, এটা তো স্বাভাবিকভাবে কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয়। আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে। আল্লাহ যাকে রক্ষা করতে চান কেউ তাকে মারতে পারে না। এই ঘটনা আবারও প্রমাণিত হলো যে রাখে আল্লাহ মারেকে। জিন যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ হেফাজত করতে চাইলে যে কোনোভাবেই আল্লাহ তাকে হেফাজত করবেন। না হলে বিপরীত লেনে যাওয়ার পরে এত দ্রুত গতিতে আসা গাড়ির সাথে একটিবারের জন্য টাচ লাগে নাই, অথচ সেখানে দুর্ঘটনা ঘটবে এটাই 100% নিশ্চিত। আল্লাহ হেফাজত করেছেন তাদেরকে। আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে হেদায়েত দান করুন যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়, তাবিজ কবজের আশ্রয় নেয়। আর ওই সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ হয় হেদায়েত করুক, আর হেদায়েত না থাকলে ধ্বংস করে দিক যারা এই টাইপের জাদু টোনায় লিপ্ত আছেন এবং এখান থেকে যারা অর্থ উপার্জন করেন। প্রিয় লিসেনার্স,